আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শামিমা সুলতানা, খেজুরতলা পাটিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়। সবাইকে অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে সুস্বাগত। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। গত ক্লাসে নেটের কারণে আমার পুরো ক্লাসটি তোমরা দেখতে পারোনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার আরও একটি অধ্যায়ের ক্লাস উপস্থাপন করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। আজ আমি তোমাদেরকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম অধ্যায়ের ইতিহাস পরিচিতি নিয়ে ক্লাস নেব, বিষয়টি নিয়ে ক্লাস নেব। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে ইতিহাস পরিচিতি। তোমরা হয়তো মনে করতে পারো যে গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়েছি, আজ কেন আমি প্রথম অধ্যায়ের আবার ক্লাস নিচ্ছি। এর একটু ব্যাখ্যা করে দিই আমি তোমাদের কি কারণে আমি আজকে প্রথম অধ্যায়টার ক্লাস নিচ্ছি। আমাদের এই ইতিহাসের প্রথম অধ্যায়টি মাত্র 5টি পৃষ্ঠার একটি অধ্যায়, অথচ এই অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি। প্রতি বছরই এই অধ্যায় থেকে একটি করে সৃজনশীল এবং একের অধিক বা দুয়ের অধিক এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তাছাড়াও একজন ইতিহাসের শিক্ষক, ইতিহাসের ছাত্র হিসেবে আমি তোমাদেরকে জানাতে চাই ইতিহাস বিষয়টি কি, আসলে কেন ইতিহাস বিষয়টি এত গুরুত্ব। এ কারণেই আজকে আমি এই অধ্যায়টি বেছে নিয়েছি বা এই পাঠটি বেছে নিয়েছি। তাহলে চলো এবার আমরা মূল পাঠে যাই। প্রথমেই আমরা জেনে নিই যে আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারবো বা কি জানবো। আমরা আজকের পাঠ শেষে জানতে পারবো ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো ইতিহাসের উপাদান সম্পর্কে। জানতে পারবো ইতিহাসের প্রকারভেদ। আরও জানতে পারবো ইতিহাসের পরিসর, ইতিহাসের বিষয়বস্তু ও পরিসর, এবং সবশেষে আমরা জানতে পারবো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। তাহলে মূল পাঠে যাওয়ার আগে আমি আমাদের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি আমার পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। দীর্ঘ 9 মাস পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে বাঙালি জাতি প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর 1971 সাল এদের স্বাধীন হয়। বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি গৌরবের কাহিনী, আমাদের একটি গৌরবের ইতিহাস।
ঠিক এমন অনেক গৌরবের কাহিনী ও ইতিহাস আমাদের বাঙালি জাতির রয়েছে, যা জানতে হলে আমাদেরকে অবশ্যই ইতিহাস চর্চা করতে হবে, ইতিহাস পড়তে হবে। ইতিহাস সবসময়ই সত্য ঘটনাকেই উপস্থাপন করে। এবার আমরা যাব আমাদের টপিকসের উপরে। আমাদের প্রথম টপিকসটা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। এখান থেকে আমরা জানতে পারবো ইতিহাস কাকে বল, ইতিহাস কি এবং ঐতিহ্যটা কি। আজকের আমার এই ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই কাছে কলম এবং খাতা রাখবে। ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। অর্থাৎ ইতিহাস শব্দটি এসেছে আমাদের ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, শিল্প, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত করা হয়। আর এই ঐতিহ্যই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়ই হলো ইতিহাস। E.H. কারের ভাষায় বলা যেতে পারে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে এই রূপ দাঁড়ায় ইতিহ যোগ আস। ইতিহাস শব্দটি যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আসবে ইতিহ যোগ আস, যার অর্থ হচ্ছে এইরূপ ঘটেছিল বা এমনই ছিল। বিভিন্ন ঐতিহাসিক ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। ঐতিহাসিক ডক্টর জনসন বলেন, ঘটে যাওয়া ঘটনাই হলো ইতিহাস। অর্থাৎ যা ঘটে তাই ইতিহাস, যা ঘটেনি তা ইতিহাস নয়। এখন আমরা জানব ইতিহাস শব্দটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো। গ্রিক শব্দ হিস্টোরিয়া। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি শব্দ হিস্ট্রি শব্দের উৎপত্তি। আর এই হিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দই হচ্ছে ইতিহাস। তাহলে গ্রিক শব্দ হিস্ট্রি থেকে ইংরেজি হিস্টোরিয়া থেকে হিস্ট্রি থেকে আমাদের বাংলা শব্দ ইতিহাস। এই হিস্টোরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। আর এই হেরোডোটাসই হচ্ছে ইতিহাসের জনক। তাহলে আমরা জানলাম যে হেরোডোটাসকে, হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক এবং গ্রিক ঐতিহাসিক। তিনিই সর্বপ্রথম হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন। তিনি তার গবেষণা কাজের নামকরণের ক্ষেত্রেই এই হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন। হেরোডোটাস গ্রিক ও পারস্যদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটার উপরে তিনি গবেষণা চালান। আর এই গবেষণা চালানোর ফলস্বরূপ তিনি বিভিন্ন তথ্য বিবরণ এবং গ্রিস যে এই যুদ্ধে বিজয় লাভ করে সেই বিজয় গাথা সেই সকল বিবরণ তিনি লিপিবদ্ধ করেন, যাতে পরবর্তী প্রজন্ম এই কথা ভুলে না যায় এবং পরবর্তী প্রজন্ম এই বিবরণ পড়ে দেশপ্রেমের প্রতি উৎসাহিত হয় এবং উদ্বুদ্ধ হয়। তাহলে আমরা বুঝতে পারছি ইতিহাস পড়লে আমরা সবাই কি হব, দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হব এবং দেশপ্রেমের প্রতি আমাদের উৎসাহ বাড়বে। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হচ্ছে ইতিহাস। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপল্ড ফন র্যাঙ্কে, ঐতিহাসিক র্যাফসন, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুসিডাইডিস সকলেই ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। আমরা সবাই এই সংজ্ঞাগুলো, ঐতিহাসিকের এই সংজ্ঞাগুলো আমরা সবাই
মুখস্থ করব, খুব ভালো করে মুখস্থ করব, কারণ আমাদের সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে এই ধরনের একটা প্রশ্ন আসে যে অমুক ঐতিহাসিকের ইতিহাসের সংজ্ঞাটি দাও। এই জন্য আমরা এই সংজ্ঞাগুলো খুব ভালো করে মুখস্থ করব। আর সংজ্ঞা মুখস্থ করার সময় আমরা অবশ্যই লক্ষ্য রাখবো বানানের ক্ষেত্রে কোথায় কমা দেওয়া, কোথায় দাড়ি দেওয়া, কারণ যদি একটু ভুল হয় তাহলে আমরা পুরো নাম্বারটা পাবো না। তাহলে আমাদের প্রথম পয়েন্টটি হয়ে গেল। এবার আমরা আসব ইতিহাসের উপাদান নিয়ে আলোচনা করব। প্রতিটা জিনিস তৈরি করতে কিন্তু কিছু উপাদানের প্রয়োজন হয়। একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন উপাদানের প্রয়োজন, আমি যে আজকে অনলাইন ক্লাস নিচ্ছি এর জন্য কিন্তু বেশ কিছু উপাদানের প্রয়োজন হয়েছে। ঠিক তেমনি ইতিহাস রচনা করতে গেলেও উপাদানের প্রয়োজন হয়। যেসব তথ্য ও প্রমাণের উপরে ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই আমরা বলি ইতিহাসের উপাদান। আর এই ইতিহাসের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করি, এক লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান এখন আমরা জেনে নেব লিখিত উপাদান কি আর অলিখিত উপাদান কি। লিখিত উপাদান সাধারণত যেগুলো লেখা হয় বা রচনা করা হয়, রচিত হয়, সেগুলোকে আমরা বলি লিখিত উপাদান। এই লিখিত উপাদানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। তাছাড়াও বেশ কিছু দেশ বিদেশি সাহিত্যের বিবরণীতেও আমরা ইতিহাসের বিভিন্ন তথ্য পেয়ে থাকি। যেমন বেদ, এটা কিন্তু হিন্দুদের একটি ধর্মগ্রন্থ। তারপর কৌটিল্যের অর্থশাস্ত্র, এরপর মিনাজুস সিরাজের তবকাতে আইনি, তারপর কলহনের রাজতরঙ্গিনী, আবুল ফজলের আইনে আকবরী। এই সকল বিবরণ থেকে আমরা সেই সময়কার সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, বিভিন্ন রকম আচরণ সব কিছুই আমরা কিন্তু জানতে পারি। আবুল ফজল কিন্তু সম্রাট আকবরের একজন রাজসভা কবি ছিলেন। তিনি সম্রাট আকবরের সময়ে যা যা ঘটেছে তিনি তার বর্ণনা কিন্তু এই আইনে আকবরীতেই লিখে গেছেন বা বিবরণ লিখে গেছেন। এছাড়াও বিভিন্ন পরিব্রাজক বা পর্যটকদের বিবরণও কিন্তু ইতিহাসের একটি লিখিত দলিল। এর মধ্যে আমরা বলতে পারি যে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং, ইৎসিং, ফাই হেং এরা সকলেই কিন্তু ৫ম থেকে ৭ম শতকের মধ্যে বাংলায় আসে। এছাড়াও আফ্রিকার পরিব্রাজক ইবনে বতুতা সহ আরও অনেকেই কিন্তু সে সময় বাংলায় আসে। তাদের বিবরণী থেকে আমরা সে সময়কার ইতিহাস জানতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের লিখিত উপাদান। এছাড়াও কিন্তু সরকারি নথিপত্র এবং চিঠি, এগুলো আমাদের একটি নির্ভরযোগ্য তথ্য যা লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। এবার আমরা আসব অলিখিত উপাদান। অলিখিত উপাদান কাকে বলে? সাধারণত যা লেখা হয় না সেটাকে কিন্তু আমরা অলিখিত উপাদান বলি। আর এই অলিখিত উপাদানগুলোর মূলত প্রত্নতত্ত্ব যে জিনিসটি সেটাকেই আমরা বলে থাকি, বা প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহকেই আমরা বলে থাকি অলিখিত উপাদান। এই উপাদানগুলোর মধ্যে হলো মুদ্রা, শিলালিপি, স্মৃতিস্তম্ভ, বিভিন্ন ভাস্কর্য, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এই যেমন পাটিকা বাড়ি, স্কুলের এই যে আমাদের ইমারত বা এই ভবনটি, এটাও কিন্তু কোনো এক সময় ইতিহাসের একটা অলিখিত উপাদান হিসাবে গণ্য হবে। এরপরে আমরা আসব সাম্প্রতিককালে বাংলাদেশে নরসিংদী জেলার ওয়ারী বাটেশ্বরে একটি প্রত্নতত্ত্ব নিদর্শনের সন্ধান বা খোঁজ পাওয়া গিয়েছে, যেটা আবিষ্কার করে বোঝা গেছে যে বাংলাদেশে প্রায় ২৫০০ বছর পূর্বেও একটি নগর সভ্যতা ছিল। এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি যখন পুরোপুরি আবিষ্কার হবে তখন হয়তো বা এমন হতে পারে যে প্রাচীন বাংলার ইতিহাস আবারও নতুন করে লিখতে হতে পারে।
তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে দুইটি পয়েন্টের সম্পর্কে আমাদের ধারণা আসলো যে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে কি এবং ইতিহাসের উপাদান কি। তাহলে আমরা জানলাম ইতিহাসের উপাদান দুইটি, সেটি একটি হচ্ছে লিখিত আর একটি হচ্ছে অলিখিত। লিখিত উপাদানগুলো কি সাহিত্যকর্ম, বিভিন্ন দলিল, চিঠিপত্র, বিবরণী, আর অলিখিত উপাদান হচ্ছে মূলত প্রত্নতত্ত্ব নিদর্শন যে সমূহগুলো, যেটা সাধারণত জাদুঘর সংরক্ষিত হয়, তারপরে বিভিন্ন ইমারত, মুদ্রা, স্মৃতিস্তম্ভ, এগুলো। এবার আমরা আসব ইতিহাসের প্রকারভেদ নিয়ে, অর্থাৎ ইতিহাস কত প্রকার। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনাকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। পঠন পাঠন, আলোচনা, গবেষণার সুবিধার্থে ইতিহাসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক, ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, দুই হচ্ছে বিষয় বস্তুগত ইতিহাস। তাহলে আমরা জানলাম যে ইতিহাস মূলত দুই প্রকার, এক ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর একটি হচ্ছে বিষয় বস্তুগত ইতিহাস। এবার আমরা জেনে নিই যে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস কাকে বলে বা কি। যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন পরিপ্রেক্ষিতে, সেটা কি স্থানীয় পর্যায়ে, না জাতীয় পর্যায়ে, না আন্তর্জাতিক পর্যায়ে, এরই ভিত্তিতে আবার ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করি। এক, স্থানীয় ইতিহাস, দুই, জাতীয় ইতিহাস, তিন, আন্তর্জাতিক ইতিহাস। এখন আমরা যদি কুষ্টিয়ার ইতিহাস লিখি সেটা কিন্তু পড়বে স্থানীয় ইতিহাসের মধ্যে, যদি সারা বাংলাদেশের ইতিহাস লিখি সেটা কিন্তু জাতীয় ইতিহাসের মধ্যে পড়বে, আর যদি আমরা সারা বিশ্বের ইতিহাস রচনা করি সেটা কিন্তু আমাদের আন্তর্জাতিক ইতিহাসের মধ্যে পড়বে। এবার আমরা জানব বিষয়বস্তুগত ইতিহাস কি। কোনো বিশেষ বিষয়ের উপরে ভিত্তি করে যে ইতিহাস রচনা করা হয়ে থাকে তাকেই আমরা বলি বিষয়বস্তুগত ইতিহাস। যেহেতু ইতিহাসের পরিসর ব্যাপক, তারপরেও ইতিহাসের বিষয়বস্তুকে আমরা পাঁচ ভাগে ভাগ করে থাকি। এক, রাজনৈতিক ইতিহাস, দুই, সামাজিক ইতিহাস, তিন, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস এবং সাম্প্রতিক ইতিহাস। অনেক সময় প্রশ্ন আসে যে সাম্প্রতিক ইতিহাস কাকে বলে, অনেক শিক্ষার্থীরা উত্তর দিতে পারে না। আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে সাম্প্রতিক ইতিহাস কাকে বলে। সাম্প্রতিক ইতিহাস হলো সেই ইতিহাস যা বর্তমান সময়কালে লেখা হয়ে থাকে, অর্থাৎ আমরা বর্তমানে যে করোনা মহামারী ভাইরাসে সারা বিশ্ব আক্রান্ত, এই সম্পর্কে যে ইতিহাসটি লেখা হবে এটাই কিন্তু আমাদের সাম্প্রতিক ইতিহাস। আমি সময় স্বল্পতার কারণে হয়তো আজকে তোমাদের পুরোপুরি বোঝাতে পারবো না, তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে 3-4টা পয়েন্ট সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছি। আগামী দিন হয়তো আমি তোমাদেরকে ইতিহাসের বিষয়বস্তু এবং ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, কেন আমরা ইতিহাস পাঠ করব, সে বিষয়ে আমরা আগামী দিন আলোচনা করব। যাই হোক, আলোচনার শেষে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমি আশা করছি যে আগামী দিন আমি তোমাদের সামনে আরও সুন্দরভাবে এই বিষয়টি উপস্থাপন করব এবং তোমরা বর্তমানে যে আমরা যে পরিস্থিতিতে সারা বিশ্ব যে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আল্লাহর জন্য আমাদের এই পরিস্থিতি থেকে দ্রুত বা তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করেন বা রক্ষা করেন। আমরা সবাই যে যেখানে থাকব ভালো থাকব, সুস্থ থাকব, নিরাপদে থাকব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।